আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা সেট ফাংশনের পার্ট 1 করেছিলাম, এখন হচ্ছে পার্ট 2 করব আমরা। সেট ফাংশন থিওরি পার্ট 2 দেখো বিস্তারিত আমরা আলোচনা করি। এখানে আমরা সংযোগ সেট পর্যন্ত আলোচনা করেছিলাম, এখন করব হচ্ছে ইন্টারসেকশন সেট বা ছেদ সেট কাকে বলা হয়। ছেদ সেট সবাই বোর্ডের দিকে থাকাও, পার্ট 2 তে আমরা চলে যাই। দেখো এটা কি সেট? ছেদ সেট। দেখো বিস্তারিত আমরা পর্যায়ক্রমে সবগুলো সেটের সংজ্ঞা এবং হচ্ছে উদাহরণগুলো তোমাদেরকে দেখাবো, এক্সপ্লেইন করব। দেখো ছেদ সেট কাকে বলে? দুই বা দুই বা ততোধিক দুই বা ততোধিক সেটে দুই বা ততোধিক সেটের দেখো দুই বা ততোধিক সেটে সাধারণ সাধারণ কি উপাদান উপাদান নিয়ে দুই বা ততোধিক সেটে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? ছেদ সেট। কি বলা হবে? ছেদ সেট বলা হয়। ঠিক আছে, কি বলে? সেটকে ছেদ সেট বলে। দেখো তাহলে কি বলছে? দুই বা ততোধিক সেটে সাধারণ উপাদান। একটা জিনিস আন্ডারলাইন করো, কি উপাদান? সাধারণ উপাদান। সাধারণ উপাদান সাধারণ উপাদান মানে হচ্ছে কমন, কি মিল আছে দুইটার মধ্যে, কি মিল আছে, মিলটাকে বলা হয় সাধারণ উপাদান বা কমন উপাদান। যেমন আমি যদি তোমাকে একটু উদাহরণ দিই, বিষয়টা একটু বুঝতে পারবো। আর একটু যদি আমি তোমাকে একটা সেট দিই, 2, 5, 6, 7, ধরো এ একটা সেট দিলাম, এবং হচ্ছে বি আর একটা সেট দিলাম তোমাকে, ধরো 6 এবং হচ্ছে কি 7। যদি তোমাকে এখন বলি যে ছেদ সেট নির্ণয় করো বা ইন্টারসেকশন সেট নির্ণয় করো, তাহলে এটা তুমি কিভাবে করবা? দেখো এ ইন্টারসেকশন বি, এই যে উল্টা ইউর মতো যে চিহ্নটা, এটাকে বলা হয় ইন্টারসেকশন সেট বা ছেদ সেট বলা হয়। ছেদ সেটের চিহ্ন অর্থাৎ এরকম। ঠিক আছে, আমরা যখন ইউনিয়ন সেট নির্ণয় করছি তখন এভাবে দিয়েছি, অর্থাৎ এ ইউনিয়ন বি এভাবে দিছি, কেমন? আর এখন যখন ছেদ সেট করবো তখন হচ্ছে উল্টা ইউ, কেমন? দেখো তাহলে এ ইন্টারসেকশন বি, এটাকে কি বলা হয়? ইন্টারসেকশন বি। তাহলে এ সেটটা আমাদের কি এখানে বলো? এ সেটটা হচ্ছে 2, 5 এবং হচ্ছে 6, 7, কেমন? ইন্টারসেকশন বি, বি সমানটা কি 6 এবং হচ্ছে কি 7। আচ্ছা, এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো ইন্টারসেকশনের কাজটা কি আসলে। দেখো এখানে 2 আছে, এখানে আমাদের 2 নাই, তার মানে কি নিতে পারবো না। এখানে 5 আছে, এখানে 5 নেই, তার মানে দুইটার মধ্যে কমন নাই। এখানে 6 আছে, এখানে 6 আছে। দেখো এখানেও 6 আছে, এখানে 6 আছে, তার মানে দুইটা মিলে আমরা কি নিতে পারবো? কমন নিতে পারবো। কি নিতে পারবো? 6 কমন নিতে পারবো। ওকে। আচ্ছা, এখানে দেখো 7 আছে, এখানে কি আছে? 7 আছে, তাহলে দুইটা মিলে আমরা কি নিতে পারবো? 7 নিতে পারবো। অর্থাৎ দুইটার মধ্যে কি কি মিল আছে, কি কি মিল আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট কি বলা হবে? ছেদ সেট বলা হয় বা ইন্টারসেকশন সেট বলা হয়। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী সময়ে আমরা চলে যাই, কেমন? আমরা চাইতেছি শর্টকাটে শেষ করে ফেলতে, কেমন? নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, তখন তোমরা ধৈর্য ধরে বসে থাকতে পারবে না। ঠিক আছে, পর্যায়ক্রমে সবগুলো সেটের এক্সপ্লেন করা হবে। সবগুলো সেটের বিবরণ আমি দিতেছি তোমাদেরকে, সংজ্ঞা প্লাস হচ্ছে সেটের যে উদাহরণটা ব্যাখ্যা সহ আমি বুঝিয়ে দিতেছি তোমাদেরকে। এর পরবর্তী সেটে চলে যাও। এরপর হচ্ছে আমাদের নিশ্চেদ সেট। নিশ্চেদ নিশ্চেদ সেট। আচ্ছা, নিশ্চেদ সেট দেখো, নিশ্চেদ সেট হচ্ছে দুইটি সেটের মধ্যে যদি দুইটি দুইটি সেটের মধ্যে দুইটি সেটের মধ্যে যদি যদি কি কোনো সাধারণ উপাদান না থাকে, সাধারণ কি উপাদান উপাদান না থাকে, যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেটটিকে কি বলা হবে? তবে তবে কি তবে সেটটিকে কি বলবে? নিশ্চেদ সেট বলা হবে। কি বলা হবে? নিশ্চেদ সেট বলা হয়। কি বলে? তবে সেটটিকে কি বলে? নিশ্চেদ সেট বলে। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দুইটা সেটের মধ্যে যদি যদি দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, এই যে দেখো খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করো,
মানে কোনো সাধারণ উপাদান যদি না থাকে তাহলে সেটটাকে কি বলা হবে, নিঃশেষ সেট। যদি দেখো লক্ষ্য করো, যদি আমি তোমাকে এ একটা সেট দেই, ধরো আমি দিলাম 2, 3, 4 এবং হচ্ছে ধরো 7, এই পর্যন্ত একটা সেট দিলাম। বি একটা সেট দিলাম 1, 8 এবং হচ্ছে ধরো 9, একটা সেট দিলাম। এখন এটার মধ্যে আমি কমন সাধারণ উপাদান আছে না নাই যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে ইন্টারসেকশন সেটের মাধ্যমে এটাকে আমাকে আনতে হবে, অথবা কমন সেটের মাধ্যমে আনতে হবে, ইন্টারসেকশন সেট বা ছেদ সেটের মাধ্যমে আনতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ সেটটা সমান আমার কি দেওয়া আছে, 2, 3, 4 এবং হচ্ছে কি 7। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ইন্টারসেকশন বি সেটটা সমান কত নিচ্ছি, 1, 8 এবং হচ্ছে কি 9। দেখো কোনো কিছু মিল আছে কিনা, এই যে দেখো এখানে 1 আছে, এখানে কি 1 আছে, নাই। এখানে 2 আছে, এখানে 2 নাই। এখানে 3 আছে, এখানে 3 নাই। এখানে 4 আছে, এখানে 4 নাই। এখানে 7 আছে, এখানে 7 নাই। অর্থাৎ কোনো কিছু কমন নাই, কোনো কিছু সাধারণ উপাদান নাই, না থাকলে এটাকে কি বলা হবে, নিঃশেষ সেট। এটাকে কি বলা হবে, নিঃশেষ সেট। মানে কোনো কিছু উপাদান, দেখো কোনো কিছু উপাদান কি নাই, কোনো কিছু কমন নাই, তার মানে কি সেট, ফাঁকা সেট। তার মানে কি সেট, এটা ফাঁকা সেট। অথবা এটাকে ওরি দিয়েও প্রকাশ করতে পারো। কি দিয়ে প্রকাশ করতে পারি আমি, ওরি দিয়েও প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো উপাদান নাই, সাধারণ উপাদান নাই, তার মানে এটা কি সেট, পরস্পর নিশ্চিত সেট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা তুলে ফেলো, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে ফেলবা। আমরা সামনে আগে যাই, হ্যাঁ সামনে আমাদের অনেকগুলো সেট এক্সপ্লেন করতে হবে, এটা মুছে দিচ্ছি আমি, কেমন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে নিশ্চিত সেটের পরে আমাদের কাজ হচ্ছে, দেখো শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে, শক্তিশালী সেট, ঠিক আছে। অর্থাৎ শক্তি সেট বা পাওয়ার সেটটা কি, এটা দেখো আমি সংজ্ঞা এবং হচ্ছে বিস্তারিত এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো শক্তি সেট বা পাওয়ার সেট করতে গেলে আমাদের উপসেটটা ধারণা থাকতে হবে। উপসেট এবং শক্তি সেট বা পাওয়ার সেট একই কথা, কেমন না, কাছাকাছি, একবারে কাছাকাছি। দেখো বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো শক্তি সেট, শক্তি সেট, শক্তি সেট কাকে বলে, দেখো শক্তি সেট হচ্ছে আহ যদি কোনো সেট থেকে, যেমন এখানে দেখো, যদি কোনো সেট থেকে, সেট থেকে কতগুলো, কতগুলো উপসেট গঠন করা যায়, উপসেট গঠন করা যায়, তবে সেই উপসেটগুলোকে সেট কি, উপসেট গুলোকে কি বলা হবে, শক্তি সেট বলা হয়। যেমন যদি তোমাকে আমি এ একটা সেট দেই, ধরো 2, 3, 4 একটা সেট দিলাম, তাহলে শক্তি সেট বের করবা পি অফ এ, এটাকে বলা হয় পি অফ এ, মানে পাওয়ার অফ এ। এটা হচ্ছে কি, শক্তি সেট, ঠিক আছে। শক্তি সেট এখানে কি বের করতে পারি, উপসেট। আমি বলছিলাম শক্তি সেট মানে হচ্ছে কি, উপসেট বের করবা, যে 2 আমি একটা উপসেট নিতে পারি, তারপরে 3 আমি একটা উপসেট নিতে পারি, 4 আমি একটা উপসেট নিতে পারি, আবার কি নিতে পারি, 2, 3 আমি একটা উপসেট নিতে পারি, ঠিক আছে। আবার কি, সরি 2, 4 আমি একটা উপসেট নিতে পারি, তারপরে 3, 4 আমি একটা উপসেট নিতে পারি, তারপরে হচ্ছে 2, 4 নিতে পারি, ঠিক আছে। আরেকটা কি নিতে পারি, 2, 3, 4 মিলে একটা উপসেট আমি নিতে পারি। ফাঁকা সেট হচ্ছে একটা কি, তার উপসেট। অর্থাৎ পাওয়ার সেট বা শক্তি সেট মানে হচ্ছে পি অফ এ, প্রত্যেকটা আলাদা আলাদা কি উপসেট গুলাই হচ্ছে তার শক্তি সেট বা পাওয়ার সেট। আশা করি পাওয়ার সেট বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়গুলো একদম ইজি, বুঝতে পারছো। যে এগুলো বুঝতে পারবে তার জন্য সেট কোনো ব্যাপারই না। সেটের দেখবো সবগুলো তার কাছে একদম ইজি লাগবে। তোমরা একদম খাতা নিয়ে বসবা, নোট করে 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 এই সেটের প্রকারভেদ গুলো পড়বা, দেখবা সব তোমাদের কাছে ইজি। আমি থিওরি গুলো দিচ্ছি, দেখো থিওরি গুলো কিন্তু শুধু যে 9-10 কাজে লাগে এরকম না, চাকরি পরীক্ষার ক্ষেত্রে এগুলো বহুত পরিমাণে কাজে লাগে, ঠিক আছে। তো ভালো করে একটু করো, দেখবো 9-10 নিয়ে কোনো টেনশন করতে হবে না, চাকরি পরীক্ষার জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না, এগুলো সবার জন্য, কেমন। আচ্ছা, এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ হচ্ছে ক্রমজোর। ক্রমজোর জিনিসটা আসলে কি, ক্রমজোর, ক্রমজোর এবং কার্তেশীয় গুণজ, এগুলো দেখো অনেকে আমরা এই জিনিসগুলো বুঝি না। ক্রম মানে হচ্ছে কি, একটা ক্রম মানে ক্রমানুসারে যেটা হয় এটাকে বলা হয় ক্রমজোর। আর জোর মানে কি আমরা বুঝি, এটা হচ্ছে একটা জোড়া, ঠিক আছে। জোড়াটা কি হইতে পারে, আমার এক্স ওয়াই এর একটা জোড়া হইতে পারে, পি কিউর
পিকিউর একটা জোড়া হইতে পারে, তারপরে এসটির একটা জোড়া হইতে পারে, যে কোনো একটা জোড়া হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে জোড়া বলা হয় যেটাকে, কেমন। আচ্ছা, এরপরে লক্ষ্য করো ক্রমজোড়। ধরো আমি তোমাকে দুইটা দুইটা উপাদান দিলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। দিয়ে তোমাকে বললাম যে এটা দিয়ে একটা জোড়া তৈরি করো। তুমি জোড়া তৈরি করলা, বললা হ্যাঁ ভাইয়া তাহলে আমি আচ্ছা জোড়াটা কিভাবে তৈরি করব। এটা কি এক্স কে আমি প্রথমে রাখবো নাকি ওয়াই কে আমি প্রথমে রাখবো। আমি তোমাকে বললাম যে এক্স টাকে প্রথমে রাখো, ওয়াইটাকে দ্বিতীয় অবস্থানে রাখো। অর্থাৎ এই কোনটাকে এক জোড়া উপাদানের মধ্যে ক্রমজোড়ের সংজ্ঞাটা লক্ষ্য করো। এক জোড়া উপাদানের মধ্যে আমি সংজ্ঞাটা দিয়ে দিই, বিষয়টা একটু ক্লিয়ার হবে। ধরো এক জোড়া উপাদানের মধ্যে সংজ্ঞাটার দিকে থাকাইলেই তোমার কাছে সবকিছু ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এক জোড়া উপাদানের মধ্যে দেখো সংজ্ঞার মধ্যে বলে আছে কোনটি কোনটি প্রথম অবস্থানে, কোনটি প্রথম অবস্থানে ও কোনটি কোনটি প্রথম অবস্থানে এবং হচ্ছে কি কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, কোনটি প্রথম অবস্থানে এবং হচ্ছে কি কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে কি বলা হবে, ক্রমজোড় বলা হয়। দেখো কোনটি প্রথম অবস্থানে থাকবে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা যদি নির্দিষ্ট আকারে জোড়া আকারে প্রকাশ করা, এটাকে বলা হবে ক্রমজোড়। যেমন এখানে লক্ষ্য করো, আমি যদি তোমাকে দুইটা উপাদান দিতাম এবং দুইটা উপাদান দিই, একটা দিয়ে এক্স এবং একটা হচ্ছে কি ওয়াই। এখন আমি তোমাকে বললাম যে তুমি একটা ক্রমজোড় তৈরি করো, এবং তুমি বললা যে ভাই আমি কোনটাকে প্রথম অবস্থানে রাখবো কোনটাকে দ্বিতীয় অবস্থানে রাখবো। আমি বললাম কি এক্স কে প্রথম অবস্থানে রাখো, ওয়াই কে দ্বিতীয় অবস্থানে রাখো। তাহলে এটা হবে একটা ক্রমজোড়। যেমন এই যে এটা একটা ক্রমজোড় হয়ে গেছে, এক্সটা প্রথম অবস্থানে ওয়াইটা দ্বিতীয় অবস্থানে জোড়া আকারে প্রকাশ করছি, এটাকে বলা হবে কি ক্রমজোড় বলা হয়। অথবা তুমি পি কিউ নিয়ে একটা ক্রমজোড় তৈরি করতে পারো। যেমন হচ্ছে ধরো ডব্লিউ এক্স নিয়ে তুমি একটা ক্রমজোড় তৈরি করতে পারো, ঠিক আছে। অর্থাৎ জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। এখন আমি তোমাকে বললাম যে দুইটা ক্রমজোড় কি সমান। ধরো আমি তোমাকে বললাম যে পি কিউ নিয়ে তুমি যে ক্রমজোড়টা তৈরি করছো এবং এক্স ওয়াই নিয়ে ক্রমজোড় তৈরি করছো, দুইটা কি সমান। যদি সমান হয় তাহলে মনে রাখবা ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সম্পর্ক ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান কি হবে, সমান হবে। অর্থাৎ আমি পি ইকুয়াল টু এক্স লিখতে পারবো আর কিউ ইকুয়াল টু কত, ওয়াই লিখতে পারবো, ঠিক আছে। সেম রিলেটেড কিন্তু একটা অঙ্ক আছে বইয়ের মধ্যে, দেখো মেন বইয়ে এই যে উদাহরণ 11 নম্বরটার দিকে থাকা। উদাহরণ 11 নম্বরটা আমি একটু বুঝাই দিয়েছি, দেখো এখানে যে দেখো আচ্ছা এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, তাহলে উদাহরণ 11টা বুঝাইতে একটু সহজ হবে আমার জন্য আর কি। একটু এদিকে থাকাও, মেন বইয়ের দিকে থাকাও, উদাহরণ 11টা এই ক্রমজোড়ের অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, 2x প্লাস ওয়াই একটা আর হচ্ছে 3, এটা একটা ক্রমজোড়, ঠিক আছে। ইজ ইকুয়াল টু 6 কমা কত এক্স মাইনাস ওয়াই। ধরো এখানে একটা ক্রমজোড় এখানে একটু সমান আকার দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের শর্তটা কি, যদি দুইটা ক্রমজোড় সমান হয় তাহলে প্রথম উপাদানের সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সমান কি হবে দ্বিতীয় উপাদান। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই, এই যে এই প্রথম উপাদানটা ইজ ইকুয়াল টু কি, এটার প্রথম উপাদান ইকুয়াল টু কত 6। ধরো তুমি 1 নং সমীকরণ দিবা, এক্স মাইনাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 3, এটাকে দাও 2 নং সমীকরণ দিবা। কারণ এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান কি হবে সমান হবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সমান হবে, ঠিক আছে। এই যে আমি এক্স ওয়াই এখানে একটা সমীকরণ গঠন করলাম, এখানে একটা সমীকরণ গঠন করলাম, দুইটা সমীকরণ সমাধান করে তোমাকে বলবে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে। যে কোনো জায়গায় তোমাকে বলবে এক্স এর এবং ওয়াই এর মান বের করো, দুইটা ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড়ের সমান করে দেওয়া আছে, তুমি এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করবা। এটার কাজ হচ্ছে তোমার, তুমি এই কাজগুলো করবা, আমি জাস্ট থিওরিটা তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি, তখন তোমার ওই অঙ্কগুলো করতে সহজ হবে। আচ্ছা, এর পরবর্তী থিওরিতে আমরা চলে যাই, কেমন। আমরা হচ্ছে তোমাকে বেসিক থিওরিটা ধরিয়ে দিতেছি যেন তুমি অঙ্কগুলোতে না আটকে যাও, নিজে নিজে করতে পারো। অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে এগুলো সব নোট করে করে করতে হবে। তোমরা যখন অঙ্কগুলো করবা সব নোট করবা, বাসায় একটু পড়াশোনা করো,
বুঝছো? তোমরা যদি পড়াশোনা না করো ঠিকঠাক মতো, রেগুলার না করো, তাহলে কিন্তু আগানো সম্ভব না। যারা এই ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে আসো তারাই হচ্ছে মনে করি স্টুডেন্ট। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্যই কিন্তু, তোমাদের সুবিধার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করা। এবং যে কোনো সমস্যায় বাইকে নক করো মেসেঞ্জারে, যে ভাই এই সমস্যা, এই ভিডিওটা আমাকে দেন, আমি বুঝতেছি না এই বিষয়টা, আবার বুঝিয়ে দেন, বুঝিয়ে দিব। এরপর আসো কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ বিষয়টা আসলে কি? কার্তেশীয় কার্তেশীয় গুণজ, মনোযোগ দিয়ে লক্ষ্য করো কার্তেশীয় গুণজটা আসলে কি। লক্ষ্য করো, কার্তেশীয় গুণজ মানে হচ্ছে একটা ক্রমজোড়ই। কার্তেশীয় গুণজ মানে মনে রাখবা যে কার্তেশীয় গুণজটা আসছে ক্রমজোড় থেকে। ঠিক আছে? আচ্ছা, যেমন যদি আমি তোমাকে বলি যে তোমাকে যদি আমি একটা সেট দিই, ধরো একটা সেট দিলাম এবং হচ্ছে এর উপাদানগুলো দিয়ে দিলাম হচ্ছে 2, 3, ঠিক আছে? এবং বি একটা সেট দিলাম, এটা ধরো 1 এবং হচ্ছে 3। এখন আমি তোমাকে বললাম যে এর ক্রমজোড় নির্ণয় করো। ক্রমজোড়টা কিন্তু কার্তেশীয় গুণজের মাধ্যমেই আসে, কার্তেশীয় গুণজের মাধ্যমেই কিন্তু ক্রমজোড়টা আসে। ক্রমজোড় আসলে কি দেখো, যেমন তাহলে এ এবং বি এর ক্রমজোড় কি হবে? এ ক্রস বি, কার্তেশীয় গুণজ। এ এবং বি এর এই কার্তেশীয় গুণজটা কি হবে? কার্তেশীয় গুণজ মানে হচ্ছে এ ক্রস বি, মনে রাখবা। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে কি? ক্রস, মানে এর সাথে কি, ধরো তুমি এখানে মেইন বই একটা উদাহরণ দিয়েছে, ধরো তুমি একটা তোমার রুমের মধ্যে আহ এই রং করছো, ভিতরে রং করছো সাদা এবং নীল, বাইরে রং করছো হলুদ, সবুজ, বেগুনি। তাহলে তুমি এগুলাকে তুমি টোটাল যে রংটা করছো এটাকে তুমি কিভাবে লিখতে পারো? ভিতরের একটা সাদা নিতে পারো, বাইরের একটা লাল নিতে পারো, বাইরে যে রংটা করছো, আবার ভিতরের একটা সাদা, বাইরের আর একটা সবুজ নিতে পারো। এইভাবে ওরা প্রকাশ করছে। তো আমি সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি যে মেন বইয়ে যেভাবে আমি অঙ্কগুলো করবো। ঠিক আছে? ধরো আমি তোমার একটা সেট দিলাম, বি একটা সেট দিলাম, তাহলে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে আমি ক্রমজোড় আকারে যদি আমি প্রকাশ করি, কার্তেশীয় গুণজের মাধ্যমে যদি আমি ক্রমজোড় বের করি, তাহলে আমি লিখতে পারি, দেখো আমার এ সেটটা কি 2, 3 ক্রস, বি সেটটা কি 1 এবং 3। ঠিক আছে? আমি এখান থেকে ক্রমজোড় আকারে কার্তেশীয় গুণজের মাধ্যমে ক্রমজোড় আকারে লিখবো। ক্রমজোড়টা কি? দেখো 2 দিয়ে 2 এর সাথে একবার 1 যাবে, এই যে 2, 1, আবার 2 এর সাথে কত যাবে? 3 যাবে। আবার 2 এর সাথে কত যাবে? সরি, 3 এর সাথে কত যাবে? সরি, 1 যাবে। 3 এর সাথে পরে কত যাবে? 3 যাবে। এই যে এটাই হচ্ছে আমার কার্তেশীয় গুণজ। অর্থাৎ কি, এই ক্রমজোড় আকারে আমি প্রকাশ করছি। প্রথম উপাদানের সাথে এই উপাদান, পরে আবার এটা, আবার এই প্রথম 2 এর সাথে 1, 2 এর সাথে আবার কত, এই যে 3, আবার 2, 3 এর সাথে 1, আবার হচ্ছে 3 এর সাথে 3। এটাকে বলা হবে কার্তেশীয় গুণজ। এটাকে কি বলা হয়? কার্তেশীয় গুণজ। আশা করি কার্তেশীয় গুণজ বিষয়টা কি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী আমরা এতে চলে যাই। এর পরবর্তী হচ্ছে কার্তেশীয় গুণজ বিষয়টা আশা করি সবার কাছে ক্লিয়ার। ফাংশন জিনিসটা দেখো, এর পরবর্তী আমরা চলে যাই 2.1 এ চলে যাই। সেট এবং ফাংশন করছি, 2.1 এ চলে যাই অন্বয়ে। দেখো আমরা হচ্ছে বেসিক পুরা, অর্থাৎ সেট ফাংশন পুরা অধ্যায়ের বেসিকটা তোমাদেরকে দিব। দেখো তাহলে আশা করি আর সেট ফাংশন নিয়ে কোনো সমস্যা হবে না। অন্বয় দেখো, অন্বয় বা রিলেশন, দেখো ইংরেজি শব্দটা আছে অন্বয়, যেই কথা, রিলেশন একই কথা, তার মানে সম্পর্কই বুঝাইতেছে, তাই না? এখানে একটা সম্পর্ক। সম্পর্কটা কি দেখো তো, আমি যদি বলি তোমাকে, দেখো যেমন এখানে থাইল্যান্ড আছে। থাইল্যান্ড কার রাজধানী? থাইল্যান্ড হচ্ছে, ধরো থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। আমি এখানে দিলাম ব্যাংকক। কেমন? আচ্ছা, এরপরে ধরো ভারত। ভারতের রাজধানী কি? ধরো এখানে দিলাম নয়াদিল্লি। ভারতের রাজধানী কি? ধরো নয়াদিল্লি। এরপরে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশ, ধরো বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা, আমি একটু এই আকারে দিয়ে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এই অন্যয়, তাহলে আমি যদি একটা অন্যয় তৈরি করি, অন্যয়টা কি? দেশ এবং হচ্ছে রাজধানীর একটা অন্যয়। ধরো আমি তোমাকে দেশ এবং কি রাজধানীর একটা অন্যয় তৈরি করতে বললাম, তুমি তৈরি করছো। কি অন্যয়টা তৈরি করছো? ধরো থাইল্যান্ড। থাইল্যান্ড আর হচ্ছে থাইল্যান্ডের রাজধানী কোথায়? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। ধরো ব্যাংকক একটা অন্যয় তৈরি করছো। ঠিক আছে? আবার আরেকটা অন্যয় তৈরি করছো কি? ভারত। এই যে ভারত, ভারত হচ্ছে নয়াদিল্লি। নয়াদিল্লি। এরপরে তৈরি করছো কি? বাংলাদেশ।
বাংলাদেশ, ঢাকা। এটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দেবো দেশ এবং রাজধানীর একটা অন্যয়, দেশ এবং রাজধানীর একটা অন্যয়। তাহলে এই অন্যয়টা তুমি কিভাবে প্রকাশ করবা? যেমন এখানে লক্ষ্য করো, আমি যদি এই অংশটা মুছে দিচ্ছি, কেমন তুলে ফেলবা, শর্টকাট তুলে ফেলবা, যখন একটা বিষয় বোঝানো হবে সাথে সাথে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তুলে ফেলবা, পরে তুলো, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা সামনে আগিয়ে যাই। এরপরে দেখো, আচ্ছা অন্যটা থাকুক। যদি আমি তোমাকে সেট আকারে এই জিনিসটা বুঝাইতে চাই, তাহলে ধরো আমি তোমাকে এ একটা সেট দিলাম যার উপাদান হচ্ছে 2 3 4, ধরো বি একটা সেট দিলাম এর উপাদানটা হচ্ছে 2 এবং হচ্ছে 3, এবং এই অন্যয়টা যদি আমি প্রকাশ করতে চাই, অন্যয় নির্ণয় করতে গেলে এ এবং বি এর মধ্যে কি অন্যয় আছে, অন্যয়টা করতে গেলে কার্তেশীয় গুণজের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে করতে হবে? কার্তেশীয় গুণজ, অর্থাৎ এ কার্তেশীয় গুণজ বি, এ কার্তেশীয় গুণজ এর উপাদানগুলো কি আছে 2 3 4, ক্রস 2 এবং হচ্ছে 3 বি এর উপাদান। তাইলে আমি ক্রমজোর যদি বের করি, 2 এর সাথে কি যাবে? 2 যাবে, 2, এরপরে 2 এর সাথে কত যাবে? আবার 3 যাবে। এরপরে দেখো 3 আছে, 3 এর সাথে কত যাবে? 2 যাবে। এরপরে 3 এর সাথে কত যাবে? 3 যাবে। এরপরে আবার কত যাবে? 4 এর সাথে 2 যাবে, 4 এর সাথে 3 যাবে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্রস করেছি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কার্তেশীয় গুণজ যদি করি, তার অন্যয়টা কি হবে? এ এবং বি এর অন্যয় হচ্ছে প্রথম উপাদানগুলো হচ্ছে, মানে প্রথম উপাদান দেখো এই 2 2 2 3, এ হচ্ছে 4 4, এগুলো কিন্তু সবই এর উপাদান। এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি? বি এর উপাদান। এটা হচ্ছে তাদের মধ্যে একটা অন্যয় বা সম্পর্ক বলা হয়, যেটা এটাকে অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়। আর এর এই আর যে অন্যয়টা আমি পাবো পুরোটাই হচ্ছে আর এর একটা উপসেট। আর এর কি? এই অন্যয়ের একটা উপসেট হবে। তাহলে অন্যয়টা আমি এখানে কি পাইছি? এই যে দেখো 2 2 2 3 3 2 3 3 3 4 4 3, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা অন্যয়। দেখো অন্যয়টা আশা করি বুঝতে পারছো, অন্যয় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তোমার। আচ্ছা আমরা পরবর্তী ইয়েতে চলে যাই, পরবর্তী সংজ্ঞাতে চলে যাই। অন্যয়ের পরে অন্যয় নিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে মেন বইয়ের মধ্যে, ঠিক আছে? অন্যয়ের অঙ্ক আমি এক দুইটা অঙ্ক দেখাবো এখন, না বেসিক আমরা ক্লিয়ার করে তারপরে অন্যয় নিয়ে অঙ্ক অঙ্ক করবো আমরা পরবর্তীতে। দেখো অন্যয়ের পরে আমরা চলে যাব হচ্ছে ফাংশন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফাংশন। আসলে জিনিসটা কি? দেখো ফাংশন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না ফাংশন বোঝার পরে। ফাংশন জিনিসটা হচ্ছে, ধরো তোমাকে কেউ ইট তৈরি করতে বললো, কিন্তু তুমি তো হাত দিয়ে ইট তৈরি করতে পারবে না, অবশ্যই তোমাকে ইটের একটা বাক্স বা ফ্রেম দিতে হবে। তো ফাংশন জিনিসটা হচ্ছে আসলে একটা ফ্রেমের মতো কাজ করে। তোমাকে আমি বললাম যে তুমি আহ এক্স এর কতগুলো উপাদান দিয়ে দিলাম, তুমি ওয়াই এর মানটা বের করে নিয়ে এসে বললাম। তোমাকে কতগুলো মাটি দিলাম, তুমি একটা ইটের মতো একটা ফ্রেম তৈরি করছো, এখানে মাটি দিছো, ইট হয়ে গেছে, এরকম ভাবে কাজ করে আর কি। অর্থাৎ ব্লেন্ডার মেশিনের মধ্যে তুমি যা দিবা সেখান থেকে সেটার প্রোডাক্ট আসলে বের হয়ে আসে। যেমন আমি যদি তোমাকে একটা ফাংশন দেই y ইকুয়াল টু কত x প্লাস 2, ঠিক আছে? দেখো এখানে x এর যে মান বসাবা সেই মানের জন্য এই মানটা কিন্তু সত্য হবে। x ইকুয়াল টু যদি আমরা 1 2 3 4 ডট 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 আনলিমিটেড যে কোনো মান যদি এখানে বসাই, দেখো x এর মান যদি আমরা 1 বসাই, 1 এবং 2 যোগ করলে কত হয়? y এর মান আমি পাইতেছি কত? 3। এখানে যদি আমি 2 বসাই, 2 আর 2 যোগ করলে কত পাইতেছি? y এর মান 4। এখানে যদি আমি 3 বসাই x এর মান, তাহলে কত পাইবো আমি? 5। এখানে যদি আমি 4 বসাই তাহলে কত পাইবো আমি? 6। তার মানে বিষয়টা লক্ষ্য করো, আমি x এর মান বসানোর কারণে, কার মান বসানোর কারণে? x এর মান বসানোর কারণে আমি কার মান পাচ্ছি? y এর মান পাইতেছি। কার মান পাইতেছি? y এর মান পাইতেছি। তাহলে ফাংশনটা কাকে বলা হবে? দেখো এখন সংজ্ঞাটা একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফাংশনটা হচ্ছে যে দুই, যদি দুইটি চলক, দেখো ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে যদি দুইটি চলক চলক এক্স ওয়াই, দুইটা চলক কি? এক্স ওয়াই, যদি দুইটি চলক এক্স ওয়াই এমন ভাবে এই অংশটা উপরের এক্স ইকুয়াল টু 1 2 3 মুছে দিচ্ছি, এমন ভাবে কি থাকে? এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকে, কি থাকে? সম্পর্ক যুক্ত থাকে, থাকে যেন, যেন কি? এক্স এর এক্স এর এক্স এর কি? এক্স এর যে কোনো একটি মানের জন্য এক্স এর, দেখো মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সংজ্ঞার মধ্যেই তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এক্স এর যে কোনো মানের জন্য, মানের জন্য ওয়াই এর
কি পাওয়া যায়, ওয়াই এর একটি মান পাওয়া যায়। কি পাওয়া যায়, একটা মান পাওয়া যায়। তবে তবে কি হবে, তবে কাকে ফাংশন বলা হবে, ওয়াই কে কার ফাংশন বলা হবে, এক্স এর ফাংশন বলা হবে, এক্স এর ফাংশন বলা হবে। কেন ফাংশন বলা হবে, কারণ আমরা এখানে এক্স এর মান বসানোর কারণে ওয়াই এর মান পাইতেছি, অর্থাৎ এক্স এর মান বসায় যদি আমরা ওয়াই এর মান পাই, তাহলে ওয়াইটাকে কি বলা হবে, ফাংশন বলা হবে। কার ফাংশন বলা হবে, যারে বসায় আমরা ফাংশন পাইছি তার ফাংশন বলা হবে। কাকে বসায় আমরা ফাংশন পাইছি, এক্স এর মান বসায় এখানে আমরা ওয়াই এর মান পাইছি, তাহলে এই ওয়াইটাকে আমাদের ফাংশন বলা হবে। কার ফাংশন বলা হবে, এক্স এর ফাংশন বলা হবে, কারণ আমি এখানে এক্স এর মান বসায় কার ফাংশন পাইছি, ওয়াই এর ফাংশন পাইছি। তাহলে ওয়াই হচ্ছে একটা ফাংশন, কার ফাংশন, এক্স এর ফাংশন। আশা করি ফাংশন নিয়ে কোনো সমস্যা নাই তোমাদের। সংজ্ঞাটা কি আবার দেখো, যদি দুইটা চলক এক্স ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত থাকে যে এক্স এর যে কোনো মানের জন্য, অর্থাৎ এক্স এর যে কোনো মান প্লাস মাইনাস যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়, ওয়াইটাকে এক্স এর ফাংশন বলা হবে। আশা করি ফাংশন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। ফাংশনটাকে একে একে কি দিয়ে প্রকাশ করে, ওয়াই দিয়ে প্রকাশ করতে পারে, অথবা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারে, ক্যাপিটাল এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারে, অথবা জি অফ এক্স দিয়েও প্রকাশ করতে পারে। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা ফাংশন দিলাম, জি অফ এক্স ইকুয়াল টু কত, 2x² প্লাস হচ্ছে 3x প্লাস 2, এরকম একটা তোমাকে আমি ফাংশন দিলাম। এক্স এর যে কোনো মান এখানে যদি বসাও, তাহলে কি জি অফ এক্স এর তুমি মান পাবা, অর্থাৎ এক্স এর এখানে যে মান বসানোর কারণে জি অফ এক্স এর মান পাবা। তাহলে জি অফ এক্স কে ফাংশন বলা হবে, এক্স এর এখানে ফাংশন বলা হবে। আশা করি ফাংশন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী এই পরবর্তী বিধিতে চলে যাই। এর পরবর্তী দেখো, পরবর্তী বিষয়টা কি বলছে, ডোমেইন এবং রেঞ্জ। দেখো ফাংশনের অঙ্কগুলো করবা, এখানে 1 2 বসাইবা। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, উদাহরণ 18 19 এগুলো ফাংশন নিয়ে আলোচনা করছে। উদাহরণ 18 এর মধ্যে এফ অফ মাইনাস 1 বসাইছে, এখানে 1 বসাইবা, মানগুলো সহজে বের হয়ে আসবে। তারপরে দেখো 19 নম্বর অঙ্কটার মধ্যে, 19 নম্বর অঙ্কটাও সেম বলছে যে এফ অফ জি অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে, তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে জি অফ মাইনাস 2 এখানে বসাইবা, মাইনাস 2 বসাইলে যে মানটা পাবা এটা সমান 0 ইকুয়াল করবা, ইকুয়াল করে পরে এখান থেকে এর মানটা নিয়ে আসবা। এই উদাহরণটা তোমরা নিজেরা করবা, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে। দেখো আমরা পরবর্তীতে চলে যাই ডোমেইন এবং রেঞ্জের মধ্যে। ডোমেইন এবং রেঞ্জ খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, সৃজনশীলের মধ্যে দিয়ে বলে যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো, অনৈতিক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। বহু অঙ্ক আসে এখান থেকে। ঠিক আছে, দেখো ডোমেইন এবং রেঞ্জটা কি, আমি ফাংশনটা মুছি। আচ্ছা, ডোমেইন ডোমেইন দেখো, ডোমেইন এবং রেঞ্জ, রেঞ্জটা কি দেখো, ডোমেইন হচ্ছে যে কোনো অন্বয়ের ক্রমযুগগুলোর, দেখো সংজ্ঞাটা দিই, কোনো অন্বয়ের অন্বয়ের মানে কোনো একটা অন্বয়ের হইতে হবে ক্রমজোর হইতে হবে, ক্রমজোর গুলোর ক্রমজোর গুলোর প্রথম উপাদানকে প্রথম প্রথম উপাদানকে কি বলা হবে, প্রথম উপাদানকে ডোমেন বলা হয়। কি বলা হয়, ডোমেন। এবং দ্বিতীয় উপাদানগুলোকে দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হবে, দ্বিতীয় উপাদানগুলোকে দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হয়, রেঞ্জ বলা হয়। যেমন একটু আগে আমরা যে একটা ডোমেন একটা অন্বয় নির্ণয় করছি, যেমন ধরো এস একটা অন্বয়, এস একটা অন্বয়, এখানে ক্রমজোর গুলা কি কি আছে, ধরো 2 1 একটা ক্রমজোর আছে, তারপরে হচ্ছে ধরো 2 2 একটা ক্রমজোর আছে, একটু আগে যে আমরা ক্রমজোর গুলো নির্ণয় করছি, 3 2 একটা ক্রমজোর আছে। মানে ক্রমজোর মানে হচ্ছে জোড়া আর কি। ধরো এই যে এগুলো একটা জোড়া, 2 1 একটা জোড়া, 2 2 একটা জোড়া, 3 2 একটা জোড়া, 4 5 একটা জোড়া। ঠিক আছে, এগুলো এক একটা জোড়া। এটা একটা অন্বয়। অন্বয়টা কি, একটা ক্রমজোরের একটা অন্বয়। এখান থেকে দেখো প্রথম উপাদান গুলো হচ্ছে ডোমেন। তাহলে আমি যদি ডোমেন নির্ণয় করি, ডোমেন কত হবে, এই যে 2 2 3 4, তাহলে 2 এই যে 2 2 3 এবং হচ্ছে কত 4, এটা হচ্ছে কি তার ডোমেন। এটা কি তার, আমি যদি বলি ডোমেন, এটা কি হবে, এই যে দ্বিতীয় বন্ধনী বিধি দিতে হবে, এটা হচ্ছে কি ডোমেন। আর রেঞ্জ যদি বের করতে চাই, রেঞ্জটা কি হবে,
দ্বিতীয় উপাদান এই যে ওয়ান ওয়ান, এরপরে কি আছে টু আছে, এরপরে টু, দুইটা টু মিলে হবে একটা, এরপরে কত আছে এখানে ফাইভ আছে। এটা হচ্ছে তার রেঞ্জ, অর্থাৎ কোনো একটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে তার ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এই যে কোনো অন্যের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে তার ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। কিন্তু তোমার ক্রোমোজোর নির্ণয় করতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে গেলে অবশ্যই ক্রোমোজোর মানে একটা জোড়া থেকে তোমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আশা করি ডোমেন এবং রেঞ্জ বিষয়টা তোমরা বুঝতে পারছো, এখানে আর কোনো সমস্যা নাই। কিন্তু ডোমেন এবং রেঞ্জ একটা অন্যই থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি আলাদাভাবে তোমাদেরকে বুঝাবো। কেমন? আমি জাস্ট এখন থিওরি বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিতেছি যেন এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা না থাকে। আশা করি যদি পুরো ক্লাসটা একটু ভালো করে মনোযোগ সহকারে করো, আর ডোমেন এবং রেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এবং হচ্ছে এই যে বিষয়গুলো এগুলাই কিন্তু বারবার আসে ফাংশন থেকে ডোমেন রেঞ্জ, ঠিক আছে? এই জিনিসগুলো বিস্তারিত বারবার দেখবা আসে। আহ এই ছিল মোট 15টা বিষয়ের উপরে আলোচনা, 15টা বিধির উপরে আলোচনা। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সৃজনশীল এবং হচ্ছে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো, অঙ্কগুলো করে দেখাবো তোমাদেরকে। আর যেই বিষয়গুলো যে থিওরিগুলো আলোচনা করেছি সবগুলো একটু গুরুত্ব সহকারে করবা, বারবার দেখবা যে এই এক একটা মানে সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে এবং কি এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, এগুলো একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করবা, দেখবা আর কোনো সমস্যা থাকবে না। এই ছিল চ্যাপ্টার 2 এর আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো একটা অধ্যায়ের থিওরিতে তোমাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।